ভাবুন তো, বাড়িতে জলের লাইনে একটা ছোট্ট ট্যাপ থাকে না? হ্যাঁ, থাকে তো। ওই ছোট্ট ট্যাপ দিয়েই কিন্তু আমরা বেশ বড় একটা জলের ধারা নিয়ন্ত্রণ করি। ঠিক। ট্রানজিস্টরও কিন্তু অনেকটা ওই রকমই। ইলেকট্রনিক্সের দুনিয়ায় খুব ছোট্ট একটা পার্টস, কিন্তু দারুণ পাওয়ারফুল। বিদ্যুৎ কিভাবে বইবে, কতটা বইবে, সব কন্ট্রোল করে। মানে আজকের এই যে মোবাইল ফোন, কম্পিউটার, সবকিছুতেই তো এর খেলা, তাই না? একদম তাই। আর আজ আমরা এই ট্রানজিস্টর নিয়েই কথা বলবো। মানে এর যে মূল বিষয়গুলো আছে, পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি পর্ষদের যে ডিপ্লোমা সিলেবাস বা ধরুন অ্যানালগ ইলেকট্রনিক্সের নোটস, সেগুলোর উপর ভিত্তি করেই আলোচনাটা করব। আচ্ছা। আমাদের ফোকাস থাকবে মূলত বিজেটি, এফইটি আর ইউজেটি। এই ৩ ধরনের ট্রানজিস্টর কিভাবে কাজ করে, এদের ব্যবহার কি, এগুলো একটু সহজ করে বোঝা। দারুণ। তাহলে শুরু করা যাক বিজেটি দিয়ে। ওই যে জলের ট্যাপের উদাহরণটা দিলেন। হ্যাঁ, ওটা বিজেটির ক্ষেত্রে বেশ খাটে। বিজেটিতে যেমন একটা অল্প বেস কারেন্ট দিয়ে, মানে ধরুন ট্যাপটা অল্প ঘোরালেন, তাতে একটা বেশ বড় কারেন্ট কন্ট্রোল করা যায়। মানে জলের বেশ জোরালো ধারাটা নিয়ন্ত্রণ করার মতো। আচ্ছা, এর তো আবার কয়েকটা কাজের ধরন আছে, তাই না? মানে কনফিগারেশন। হ্যাঁ, ৩টে মূল কনফিগারেশন আছে: কমন বেস বা সিবি, কমন এমিটার বা সিই, আর কমন কালেক্টর বা সিসি। এদের মধ্যে কোনটা বেশি ব্যবহার হয়? কমন এমিটার বা সিই কনফিগারেশনটাই অ্যাম্প্লিফায়ার হিসাবে সবচেয়ে বেশি চলে, মানে খুব পপুলার। কারণটা কি? গেইন বেশি? ঠিক ধরেছেন। সিই মোডে কারেন্ট গেইনটা বেশ ভালো পাওয়া যায়। দেখুন, প্রত্যেকটা কনফিগারেশনেরই নিজস্ব ইনপুট আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আছে। মানে ভোল্টেজ পাল্টালে কারেন্ট কেমন পাল্টাবে, তার একটা গ্রাফ আর কি। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, আর দুটো খুব জরুরি প্যারামিটার হলো আলফা আর বিটা। দুটোই কারেন্ট গেইন বোঝায়। আলফা আর বিটা, এটা মনে রাখার কোনো সহজ উপায় আছে? আছে তো, মনে রাখবেন, বিটা বড়। বিটা বড় মানে? মানে সি মোডে যে কারেন্ট গেইন, মানে বিটা, কালেক্টর কারেন্ট আর বেস কারেন্টের যে অনুপাত, সেটা বেশ বড় হয়। ধরুন 50 থেকে 300 বা তারও বেশি হতে পারে। আলফাটা হলো সিবি মোডের গেইন, ওটা 1-এর কাছাকাছি থাকে। ও আচ্ছা, বুঝেছি। এর সাথে তো আরও কিছু স্পেসিফিকেশনস থাকে নিশ্চয়ই। অবশ্যই। যেমন ধরুন ভিসিই স্যাট, মানে কত কম ভোল্টেজে ট্রানজিস্টরটা পুরোপুরি অন হয়, বা আইসি ম্যাক্স, মানে ম্যাক্সিমাম কতটা কারেন্ট নিতে পারে। পাওয়ার ডিসিপেশনও খুব গুরুত্বপূর্ণ, মানে কতটা পাওয়ার বা তাপ সহ্য করতে পারবে। ঠিক। আচ্ছা, ট্রানজিস্টরকে তো ঠিকঠাক কাজ করানোর জন্য আগে থেকে রেডি করতে হয়, বায়াসিং বলে না? একদম। বায়াসিং খুব জরুরি, মানে ওকে একটা নির্দিষ্ট অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্টে সেট করে রাখা। বলতে পারেন ওর টাচ করার জন্য সবচেয়ে ভালো জায়গাটা। সুইট স্পট যাকে বলে। হ্যাঁ, অনেকটা তাই। এর জন্য অনেক পদ্ধতি আছে, তবে ভোল্টেজ ডিভাইডার বায়াসিংটা খুব স্টেবল আর তাই খুব ব্যবহার হয়। আর ডিসি লোড লাইন, ওটার কি কাজ? ডিসি লোড লাইনটা গ্রাফের ওপর আঁকা একটা লাইন, যেটা এই কিউ পয়েন্টটা কোথায় বসবে তা ঠিক করতে সাহায্য করে। কারণ কিউ পয়েন্টটা যদি ঠিক জায়গায় না থাকে, তাহলে যখন সিগন্যাল অ্যাম্প্লিফাই হবে, তখন সিগন্যালের কিছু অংশ কেটে যেতে পারে। হ্যাঁ, উপরের বা নিচের দিকটা কেটে যেতে পারে, মানে ডিস্টরশন হবে। আচ্ছা, আমরা যে কমন এমিটার অ্যাম্প্লিফায়ারের কথা বললাম, এর ইনপুট সিগন্যাল আর আউটপুট সিগন্যালের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা একটু অন্যরকম না? মানে ফেজটা কি উল্টে যায়? ঠিক বলেছেন। কমন এমিটার অ্যাম্প্লিফায়ারে আউটপুট সিগন্যালটা ইনপুট সিগন্যালের ঠিক 180 ডিগ্রি উল্টো ফেজে থাকে। এটা কিন্তু মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার বানানোর সময় মনে রাখতে হয়। ও আচ্ছা, পাওয়ার অ্যাম্প্লিফায়ারের কথাও তো সিলেবাসে আছে। হ্যাঁ, বিজেটি দিয়ে বিভিন্ন ক্লাসের পাওয়ার অ্যাম্প্লিফায়ারও বানানো যায়। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস এবি, ক্লাস সি, এরকম ভাগ আছে। এদের মধ্যে পার্থক্য কি রকম? ক্লাস এ ধরুন সবসময় অন থাকে, লিনিয়ারিটি ভালো কিন্তু এফিসিয়েন্সি কম। ক্লাস বি আবার অর্ধেক সাইকেল কাজ করে, এফিসিয়েন্সি বেশি কিন্তু একটা ক্রসওভার ডিস্টরশনের সমস্যা হতে পারে। পুশপুল অ্যাম্প্লিফায়ারটা বেশ ইন্টারেস্টিং। ওটাতে দুটো ট্রানজিস্টর ব্যবহার করা হয়, সাধারণত ক্লাস বি টাইপের। এরা দুজনে মিলে পুরো সিগন্যালটাকেই অ্যাম্প্লিফাই করে। তাতে ডিস্টরশন কমে? হ্যাঁ, ক্রসওভার ডিস্টরশনটা অনেকটাই কমে যায় আর এফিসিয়েন্সিও ভালো থাকে। তাহলে বলুন তো, পুশপুল অ্যাম্প্লিফায়ারের প্রধান সুবিধাটা কি দাঁড়ালো? প্রধান সুবিধা হলো ভালো এফিসিয়েন্সি পাওয়া যায় আর কম ডিস্টরশনে পুরো সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করা যায়। আচ্ছা, বিজেটি তো গেল কারেন্ট দিয়ে কন্ট্রোলের গল্প, কিন্তু ভোল্টেজ দিয়েও তো কন্ট্রোল করা যায়। অবশ্যই যায়, আর সেখানেই আসছে এফইটি বা
ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। এফইটি, আচ্ছা। জেফেটকে ভাবুন একটা পাইপের মতো, যার গায়ে বাইরে থেকে চাপ দিচ্ছেন, মানে গেটে ভোল্টেজ দিচ্ছেন। তাতে ভেতরও জলের ধারা, মানে ড্রেইন কারেন্ট কন্ট্রোল হচ্ছে। ঠিক তাই। গেটে একটা নির্দিষ্ট নেগেটিভ ভোল্টেজ দিলে, যেটাকে বলে পিঞ্চ অফ ভোল্টেজ, ওই চ্যানেলটা প্রায় বন্ধ হয়ে যায় বা কারেন্টটা স্যাচুরেটেড হয়ে যায়। এফইটি এর একটা দারুণ ব্যাপার হলো এর ইনপুট ইম্পেডেন্স। সেটা নাকি খুব বেশি হয়? হ্যাঁ, চোন বেশি, মানে গিগা ওম রেঞ্জে হতে পারে। এর মানে হলো এটা সিগন্যাল সোর্স থেকে প্রায় কোনো কারেন্টই টানে না। ওহ, তার মানে সোর্সের উপর লোডিং এফেক্ট পড়ে না? হ্যাঁ, এটা তো খুব কাজের। খুবই কাজের, বিশেষ করে দুর্বল সিগন্যাল বা সেন্সর আউটপুট নিয়ে কাজ করার সময়। এফইটি এর আরও অ্যাডভান্সড ভার্সন হল মসফেট। মসফেট তো আজকাল খুব শোনা যায়। হ্যাঁ, কারণ আজকের ডিজিটাল ইলেকট্রনিক্সের দুনিয়াটা প্রায় মসফেটের উপরই দাঁড়িয়ে আছে। কম্পিউটারের প্রসেসর, মেমরি চিপস সবেতেই এর ব্যবহার, কারণ এটা খুব ভালো আর খুব ফাস্ট সুইচ হিসেবে কাজ করে। এরও কি রকম ফের আছে? হ্যাঁ, দুটো প্রধান ধরন আছে, এনহ্যান্সমেন্ট মোড আর ডিপ্লিশন মোড। এনহ্যান্সমেন্টে গেটে ভোল্টেজ দিলে চ্যানেল তৈরি হয়, আর ডিপ্লিশনে চ্যানেল আগে থেকেই থাকে, গেট ভোল্টেজ দিয়ে সেটাকে কন্ট্রোল করা হয়। সিএমওএস টেকনোলজির কথা শুনেছেন তো? হ্যাঁ, কমপ্লিমেন্টারি মস। একদম। ওটাতে মসফেট ব্যবহার করেই খুব কম পাওয়ার কনজিউম করে এমন ডিজিটাল সার্কিট বানানো সম্ভব হয়েছে। তাহলে বিজেটি আর এফএটির মধ্যে মূল কাজের পার্থক্যটা কি মনে রাখব? মূল পার্থক্য হল বিজেটি হল কারেন্ট কন্ট্রোলড ডিভাইস, মানে বেস কারেন্ট দিয়ে কালেক্টর কারেন্ট কন্ট্রোল হয়, আর এফইটি হল ভোল্টেজ কন্ট্রোলড, মানে গেট ভোল্টেজ দিয়ে ড্রেন কারেন্ট কন্ট্রোল হয়। আর এফইটির ইনপুট ইম্পিডেন্স অনেক অনেক বেশি। দারুণ। সবশেষে রইল ইউজেটি, মানে ইউনিজাংশন ট্রানজিস্টর। ইউনিজাংশন মানে একটাই জাংশন? হ্যাঁ, নামে যেমন কাজেও তাই। একটাই পিএন জাংশন, যদিও টার্মিনাল কিন্তু তিনটে। এটা একটু অন্যরকম ট্রানজিস্টর। ঠিক। এর কাজটা কি মূলত? ইউজেটি মূলত একটা স্পেশাল সুইচ হিসাবে কাজ করে। এর একটা বিশেষ ধর্ম আছে। যখন এর ট্রিগার ভোল্টেজে পৌঁছায়, তখন এর রেজিস্ট্যান্স হঠাৎ করে কমে যায়। এটাকে নেগেটিভ রেজিস্ট্যান্স ক্যারেক্টারিস্টিক্স বলে। ও আচ্ছা, এই ধর্মের জন্য কি সুবিধা হয়? এই ধর্মের জন্যই একে দিয়ে খুব সহজে রিল্যাক্সেশন অসিলেটর বানানো যায়। ধরুন একটা টাইমার সার্কিট বা ফ্ল্যাশার লাইট, সেখানে একটা ক্যাপাসিটর চার্জ হতে থাকে। যেই ভোল্টেজটা ইউজেটি ট্রিগার পয়েন্টে পৌঁছায়, ইউজেটি অন হয়ে ক্যাপাসিটরকে ডিসচার্জ করে দেয়। এই প্রক্রিয়াটা চলতেই থাকে, আর নির্দিষ্ট সময় পরপর পালস তৈরি হয়। তাহলে ইউজেটির মূল ব্যবহারিক প্রয়োগটা কি হলো? এর মূল ব্যবহার তাহলে হলো ট্রিগারিং সার্কিট তৈরি করা আর ওই রিল্যাক্সেশন অসিলেটর বানানো, যা টাইমিং বা পালস জেনারেট করার কাজে খুব লাগে। বাহ! তাহলে আজকের আলোচনায় আমরা দেখলাম এই 3 রকমের ট্রানজিস্টর, বিজেটি, এফইটি আর ইউজেটি, ইলেকট্রনিক সার্কিটের এক একটা বলতে গেলে পিলার। একদম। বিজেটি অ্যাম্প্লিফিকেশনের জন্য দারুণ, ফেট সুইচিং আর যেখানে হাই ইনপুট ইম্পিডেন্স দরকার সেখানে সেরা। আর ইউজেটি হলো ট্রিগারিং আর টাইমিং সার্কিটের জন্য। ওই জলের ট্যাপ বিজেটি আর পাইপে চাপ এফএটি, এই অ্যানালজিগুলো মনে রাখলে এদের বেসিক কাজটা বোঝা বেশ সহজ হয়ে যায়। ঠিক। আর ভাবুন, এই যে ছোট ছোট ডিভাইসগুলো নিয়ে আমরা কথা বললাম, এরাই কিন্তু আজকের মডার্ন টেকনোলজির ভিত গড়ে দিয়েছে। আমাদের হাতে স্মার্টফোন, কম্পিউটার থেকে শুরু করে মহাকাশে পাঠানো স্যাটেলাইট পর্যন্ত সবকিছুর ভেতরে কিন্তু এদের অবদান। সত্যি তাই। এদের কাজ যত ভালোভাবে বোঝা যাবে, ভবিষ্যতের টেকনোলজিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথটাও তত সহজ হবে। তাই আজকের এই জানাটা কিন্তু শেষ নয়, বরং আরও জানার আগ্রহ বাড়ানোর শুরু বলা যেতে পারে। একদম ঠিক বলেছেন। আর শেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। ভবিষ্যতেই ট্রানজিস্টরগুলো আরও কতটা ছোট হতে পারে, আরও কত ফাস্ট হতে পারে, আরও কত পাওয়ারফুল হতে পারে, আর সেই পরিবর্তন আমাদের জীবনকে আরও কিভাবে বদলে দেবে, সেটা ভাবার বিষয় কিন্তু।